হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন সকলকে স্বাগত জানাই। এসএসসি এমটিএস এবং জিডির জন্য যে আমরা জিকেগুলো প্র্যাকটিস করছিলাম এডুকেটিভ প্যাটার্নের চ্যাপ্টার ওয়াইজ, তো আমাদের আজকে ইতিহাসের চ্যাপ্টার 3 হবে। চ্যাপ্টার 3তে থাকছে ষোড়শ মহাজন পদ ও মগধ। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, প্রাচীন ভারতের কোন মহাজন পদের রাজধানী ছিল রাজগৃহ? তো রাজগৃহ ছিল মগধের রাজধানী, অপশান ডি। রাজগৃহ, আধুনিক নাম হচ্ছে রাজগীর, ছিল মগধ মহাজনপদের প্রাচীনতম রাজধানী। রাজগৃহ শব্দের অর্থ রাজার বাসস্থান। 5টি পাহাড়ে বেষ্টিত একটি উপত্যকায় অবস্থিত হওয়ায় শহরটি শত্রুদের আক্রমণ থেকে প্রায় অদম্য ছিল। এখানে এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা হারজঙ্ক লেখা হয়ে গেছে, এটা হর্ষঙ্ক হবে, ঠিক আছে। হর্ষঙ্ক বংশের শাসক বিম্বিসার ও অজাতশত্রুর আমলে এটি রাজধানী হিসেবে ব্যবহৃত হয়। পরে উদয়ন রাজধানী পাটলিপুত্রে স্থানান্তর করেন। এই পয়েন্টগুলো মনে রাখবে যে রাজগৃহ থেকে পাটলিপুত্রতে রাজধানী কে স্থানান্তর করেছিল? উদয়ন। বৎসের রাজধানী ছিল কৌশাম্বী, রাজধানীগুলো অবশ্যই মনে রাখতে হবে। কোশলের শ্রাবস্তি, আর মৎস্যের হচ্ছে বিরাটনগর। রাজগীরের সাইক্লোপিয়ান প্রাচীর আজও একটি প্রাচীন প্রতিরক্ষা স্থাপনার নিদর্শন হিসেবে বিদ্যমান। তারপরে আবার একই কোশ্চিন ঘুরিয়ে কিন্তু রিপিট হয়েছে। বিহারের ড্যাশ বহু বছর ধরে মগধের রাজধানী ছিল, পরে রাজধানী স্থানান্তরিত হয়ে পাটলিপুত্রে যায়। তো কী হবে এখানে অ্যান্সার? রাজগৃহ, ঠিক আছে। একই বছরে অর্থাৎ 2025-এ এডুকেটিভ প্যাটার্নে এটা কোশ্চেন রিপিট হয়েছে, তাই একসঙ্গে রেখেছি এটাকে, রাজগৃহ। ওকে, ব্যাখ্যা তোমরা আগের কোশ্চেনটা পড়লে, এখানে আর ব্যাখ্যার পড়া দরকার নেই, ওটা দেখলেই হবে। প্রাচীন ভারতের কোন মহাজনপদের রাজধানী ছিল বিখ্যাত শিক্ষাকেন্দ্র তক্ষশিলা? অর্থাৎ তক্ষশিলা কোন মহাজনপদের রাজধানী ছিল? তো তক্ষশিলা ছিল গান্ধারের রাজধানী, অপশন বি গান্ধার। তক্ষশিলা বা তক্ষশিলা যেটা আমরা জানি ছিল গান্ধার মহাজনপদের রাজধানী, যা ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে আধুনিক পাকিস্তান অবস্থিত ছিল। এটি প্রাচীন যুগের একটি খ্যাতনামা উচ্চশিক্ষা কেন্দ্র ছিল, যেখানে চিকিৎসাবিদ্যা, আইন, সামরিক বিদ্যা ও বেদ অধ্যয়নের জন্য দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা আসত। চাণক্য, পাণিনির মতো মনীষীরাও এখানে অধ্যয়ন বা শিক্ষাদান করেছিলেন বলে মনে করা হয়। এটি উত্তর প্রধান বাণিজ্য পথের উপর অবস্থিত হওয়ায় মধ্য এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সংযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। গান্ধার অঞ্চল গান্ধার শিল্পধারার বিকাশের জন্য বিশেষভাবে প্রসিদ্ধ। বৈবাহিক জোট নীতির অধীনে বিম্বিসার কৌশলগতভাবে কোন রাজার বোনকে বিয়ে করেছিলেন? আমরা একটা মহাজনপদের নাম পড়লাম কোশল, ঠিক আছে, তো এখানে কৌশল হয়েছে, একই জিনিস। কোশলের কোন রাজার বোনকে বিয়ে করেছিলেন বিম্বিসার? তো কোশলের রাজা প্রসেনজিতের বোনকে বিয়ে করেছিলেন বিম্বিসার, ঠিক আছে। বিম্বিসার কোশলের রাজা প্রসেনজিৎ বা প্রসেনাদির বোন কৌশলা দেবীকে বিয়ে করেন। এটি ছিল একটি কৌশলগত রাজনৈতিক জোট, যার মাধ্যমে তার উত্তর সীমান্ত সুরক্ষিত হয় এবং কাশী অঞ্চলের রাজস্ব স্নান মূল্য পণ হিসেবে মগধ লাভ করে। অর্থাৎ বিম্বিসার পণ হিসাবে ওই অঞ্চলটা পান, ঠিক আছে, প্রসেনজিতের কাছ থেকে। চেতক ছিলেন বৈশালীর লিচ্ছবি নেতা, যার কন্যা চেল্লনাও বিম্বিসারের স্ত্রী ছিলেন। অজাতশত্রু ছিলেন বিম্বিসারের পুত্র, আর ব্রহ্মদত্ত ছিলেন অঙ্গের রাজা, যাকে বিম্বিসার পরাজিত করেছিলেন। এই বিবাহ প্রাচীন ভারতে রাজনৈতিক সংহতি গড়ে তুলতে বৈবাহিক সম্পর্ক ব্যবহারের একটি উৎকৃষ্ট উদাহরণ। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বিম্বিসার দুটো বিবাহ করেছিলেন, একটা হচ্ছে প্রসেনজিতের বোন কোশলা দেবীকে, আর একটা হচ্ছে চেল্লনাকে, ঠিক আছে। এই যে এখানে অজাতশত্রু আছে, এ কিন্তু চেল্লেনার ছেলে, কোশলা দেবীর না, ঠিক আছে। কোশলা দেবী অজাতশত্রুর স্বপ্ন। কোশলের রাজকন্যার সঙ্গে বিম্বিসারের বিবাহের রাজনৈতিক গুরুত্ব কী ছিল? এই যে আমরা দেখলাম যে বিম্বিসার কোশলের রাজকন্যা অর্থাৎ কোশলা দেবীকে, প্রসেনজিতের বোনকে বিয়ে করেছিল কী করার জন্য? কোশলের সঙ্গে শান্তি স্থাপন করার জন্য, ঠিক আছে। রাজনৈতিক কারণে এটা বিবাহ করেছিল, কোশলের সঙ্গে যে ঝামেলাটা চলছিল সেটা শান্তি করার জন্য।
প্রাচীন ভারতে অঙ্গ মহাজনপদের রাজধানী বিহারের কোন শহরে ছিল? তো অঙ্গ যে মহাজনপদটা ছিল তার রাজধানী হচ্ছে চম্পা। ঠিক আছে, চম্পার অঙ্গ মনে রাখবে। ঠিক আছে, অঙ্গ হচ্ছে মহাজনপদ, এর রাজধানী হচ্ছে চম্পা। মনে রাখবে, চম্পা একটা হয়তো মেয়ের নাম ভেবে নাও, আর তার অঙ্গ, তো তাহলে চম্পা অঙ্গ এই দুটো মনে থাকবে। ঠিক আছে, আচ্ছা ব্যাখ্যাটা দেখো। অঙ্গ মহাজনপদের রাজধানী ছিল চম্পা, বর্তমান বিহারের ভাগলপুরের নিকটবর্তী অঞ্চল। অঙ্গ ছিল ষোড়শ মহাজনপদের একটি সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এখানকার বণিকরা সুবর্ণভূমি, দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত নৌ বাণিজ্য করত। বিম্বিসারের শাসনকালে মগধ প্রথম যে বৃহৎ রাজ্যটি দখল করে সেটি ছিল অঙ্গ, যার মাধ্যমে মগধের সাম্রাজ্য বিস্তার শুরু হয়। বৈশালী ছিল ব্রিজি সংঘের রাজধানী এবং কৌশাম্বী ছিল বৎস মহাজনপদের রাজধানী। চম্পার প্রাচীন নাম ছিল মালিনী। আচ্ছা, নিম্নলিখিত মহাজনপদগুলির সঙ্গে তাদের রাজধানী মেলান। তো আমরা দেখলাম যে মগধের রাজধানী হচ্ছে রাজগৃহ, তার মানে 2-এর সঙ্গে বি অবশ্যই হবে অপশানে। 2-এর সঙ্গে বি কটাতে আছে? একটাতেই আছে, অপশান এ এমনিতেই অ্যান্সার। যদি একটা জানি আমরা এখানে অ্যান্সার হবে। অবশ্যই 4টেই জানতে হবে। তাহলে 1-এর সঙ্গে অবশ্যই বৎসর সঙ্গে কৌশাম্বী, অবশ্যই আমরা ব্যাখ্যাগুলোতে পড়লাম। মগধের সঙ্গে রাজগৃহ, কুরু হচ্ছে উজ্জয়িনী, আর অবন্তী হচ্ছে ইন্দ্রপ্রস্থ। ঠিক আছে, আচ্ছা। বৎস মহাজনপদের রাজধানী ছিল কৌশাম্বী, বর্তমানে এলাহাবাদ অঞ্চলে অবস্থিত। মগধ সবচেয়ে শক্তিশালী মহাজনপদ, এর প্রাচীন রাজধানী ছিল রাজগৃহ, পরে পাটলিপুত্র হয়। কুরু মহাজনপদ দিল্লি মিরাট অঞ্চলে অবস্থিত ছিল এবং রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। আর অবন্তী মধ্য ভারতে একটি গুরুত্বপূর্ণ শক্তি ছিল এবং এর 2টি রাজধানী ছিল, উত্তর রাজধানী উজ্জয়িনী ও দক্ষিণ রাজধানী মাহিষ্মতি। এই মাহিষ্মতি আবার বাহুবলী মাহিষ্মতি না কিন্তু। ঠিক আছে, এই মহাজনপদগুলি বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায়ে উল্লেখিত 16টি মহাজনপদ বা ষোড়শ মহাজনপদের অন্তর্ভুক্ত ছিল। উজ্জয়িনী উত্তর ও দক্ষিণ ভারতের বাণিজ্য পথের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় বাণিজ্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা, এখানে আমি কুরুটা ইন্দ্রপ্রস্থ। ঠিক আছে, এখানে একটা ভুল হয়েছে, একটু দেখো। এখানে একটা ভুল হয়েছে যে কুরুটা কিন্তু ইন্দ্রপ্রস্থ হবে, 3-এর ডি হবে। ও আচ্ছা আচ্ছা, এখানে লেখাটা একটু প্রবলেম হয়ে গেছে, সিডি হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, এমনিতে মানে অ্যান্সার ঠিক আছে, এখানে লেখাটা একটু উল্টোপাল্টা হয়েছিল, আগে ডি সি হতো, ডি হয়ে গেছে। ওকে, তো কুরুটা ইন্দ্রপ্রস্থ। ঠিক আছে, নামগুলো মনে রাখো, এতটা চাপ নিয়ে লাভ নেই। চলো পরের কোশ্চিন দেখো। খ্রিস্টপূর্ব ড্যাশ শতকে মগধে মহাপদ্মনন্দ প্রভাবশালী হয়ে ওঠেন। তো অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ অপশান সি। তাহলে এখানে 4 লেখা আছে, অর্থাৎ 4র্থ শতকে। ঠিক আছে, মহাপদানন্দ খ্রিস্টপূর্ব 4র্থ শতকের মধ্যভাগে প্রায় 345 খ্রিস্টপূর্বাব্দে নন্দবংশ প্রতিষ্ঠা করেন। তাকে প্রায় ভারতের প্রথম সাম্রাজ্য নির্মাতা এবং সর্বক্ষত্রান্তক সমস্ত ক্ষত্রিয় বিনাশকারী বলা হয়। খ্রিস্টপূর্ব 4র্থ শতক অর্থাৎ 300 থেকে 399 খ্রিস্টপূর্ব নন্দ পরবর্তী মৌর্যদের অর্থাৎ 321 খ্রিস্টপূর্বাব্দ উত্থানের সময়কালকে নির্দেশ করে। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে, এটা সিএইচএসএল এর কোশ্চিন ছিল, তো পরীক্ষায় কিন্তু আসল অপশন ছিল এটা 1 2 3 5। ঠিক আছে, আর উত্তর করা ছিল 5, অর্থাৎ পঞ্চদশ শতকে, পঞ্চদশ না, পঞ্চম শতকে। কিন্তু আসল যে অ্যান্সারটা সেটা হচ্ছে 4র্থ শতক, তাই আমি ওটাকে চেঞ্জ করেছি একটু। ঠিক আছে, এখানে লিখে দিয়েছি চেঞ্জ করার জন্য, নাহলে কেউ আবার অরিজিনাল কোশ্চেন দেখবে তখন বলবে যে স্যার এটা আপনি নিজে থেকে বলেছেন, তাই এটা জানিয়ে দিলাম। কিন্তু আসল অ্যান্সার ওটা 4র্থ শতক হবে। কমিশন ওটা অর্থাৎ এসএসসি তরফ থেকে, এডুকেটিভ তরফ থেকে ভুল দেওয়া হয়েছিল। ঠিক আছে, কারণ সালগুলো দেখো 345, এটা কোনো দিনও পঞ্চম শতাব্দী হবে না, এটা 4র্থ শতাব্দী। 4র্থ শতাব্দী কোনটা? এই যে 300 থেকে 399কে 4র্থ শতাব্দী বলা হয়। ঠিক আছে, চলো তারপরে দেখো নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন। এই যে ব্যাখ্যা পড়লাম আমরা, মহাপদ্মনন্দ নন্দবংশ প্রতিষ্ঠা করেছিলেন। নন্দবংশের সময়কালে কোন প্রাচীন সংস্কৃত ব্যাকরণবিদ জীবিত ছিলেন?
তো নন্দ বংশের সময়কালে পাণিনি জীবিত ছিলেন। পাণিনি একজন ব্যাকরণবিদ। প্রাচীন ভারতীয় মনীষীদের সঠিক সময়কাল নিয়ে বিতর্ক থাকলেও প্রচলিত ধারণায় পাণিনি বা তার পরবর্তী ব্যাখ্যাকার যেমন বররুচি, কাত্যায়ন নন্দযুগের অর্থাৎ খ্রিস্টপূর্ব 4র্থ শতকের সঙ্গে যুক্ত। যদিও অনেক ঐতিহাসিক পাণিনিকে আরও আগের খ্রিস্টপূর্ব 5ম 6ষ্ঠ শতক বলে মনে করেন এবং বরুচিকে নন্দ রাজসভায় অবস্থানকারী ব্যাকরণবিদ হিসেবে চিহ্নিত করেন। তবুও পরীক্ষার প্রেক্ষিতে নন্দযুগের সঙ্গে যুক্ত ব্যাকরণবিদ হিসেবে প্রত্যাশিত উত্তর হলো পাণিনি। ঠিক আছে, যেহেতু অপশানে দিয়েছে। কালিদাস গুপ্ত যুগের এবং পতঞ্জলি হচ্ছে শুঙ্গ যুগের। আর ঐতিহ্য অনুযায়ী বররুচি নন্দ রাজার রাজসভার নবরত্নের একজন ছিলেন। শিশুনাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃতিত্ব কী ছিল? তো অবন্তী বা মালব পরাজিত করে মগধে সংযুক্ত করা। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তার সবচেয়ে বড় সাফল্য ছিল অবন্তীর প্রদত্ত বংশকে পরাজিত করা। এর ফলে মগধ ও অবন্তীর মধ্যে প্রায় 1 শতাব্দী ধরে চলা শত্রুতার অবসান ঘটে এবং সমৃদ্ধ মালব অঞ্চল মগধের অন্তর্ভুক্ত হয়। এরপর থেকে অবন্তী মগধ সাম্রাজ্যের অংশ হিসেবে রয়ে যায়। কলিঙ্গ জয় করেছিলেন অশোক এবং সম্ভবত তার আগে মহাপদ্মনন্দ প্রথম বৌদ্ধ সংঘ সভা আহ্বান করেছিলেন অজাতশত্রু। শিশুনাগ সাময়িকভাবে রাজধানী বৈশালীতে স্থানান্তর করেছিলেন। তো আজকে এই পর্যন্তই। এরপরে আমরা পরের চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 4 নিয়ে আসবো, মৌর্য সাম্রাজ্য এবং তার পরবর্তী সাম্রাজ্যগুলো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।